উত্তরবঙ্গে সেদিনই চলে গেছেন যেদিন ব্যাপক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার। সেই রাতেই তিনি হাজির হয়েছিলেন জলপাইগুড়ির ওই কালবৈশাখী মিনি টর্নেডোর যে ধ্বংসস্তূপ সেই এলাকায়। আর আজকে 48 ঘন্টা পার, এখনো মিনি টর্নেডোর ধ্বংস চিহ্ন রয়ে গেছে। ঝড়ে উড়ে গেছে বাড়ি ঘর সমস্ত কিছু। এই সমস্ত শিশুরা তারা মাথার ছাদ হারিয়েছে, বাড়ি পর্যন্ত নেই। শেষ সম্বলটুকু যতটুকু আছে সেইটুকু বাঁচানোর জন্য তারা ত্রিপল খাটাচ্ছে নিজেরাই, গাছ কেটে নিয়ে যাচ্ছে যদি কিছু তৈরি করা যায়। স্থানীয় বাসিন্দারা নতুন করে ঘর বাঁধার চেষ্টা করছেন। কি বলছেন তারা দেখুন। আতঙ্কের মধ্যে আমরা আছি। রাতে ঘুমাতে পেরেছেন? ওই রকমের ঘুম হচ্ছে, টিন ফিন সব উড়ে টুড়ে গেছে। এখন তো এই অবস্থায় আছে, খোলামেলা জায়গা আছে, প্রশাসন আসছিল। অবস্থা খুব খারাপ, ঘর বাড়ি ভাঙে নিয়ে গেছে, আমরা ঘুমাইতে পারতেছি নাই। হ্যাঁ, এই অবস্থায় এখন বর্তমানে আছি। এখনো তো কোনো আয়োজন করতে পারিনি। হাওয়াতে গেছি, ঝড়ের মধ্যে সব উড়ে গেছে, আমি কিছু জানি না। কষ্ট করে কাটতেছি, বাচ্চা কাচ্চা নিয়ে, কোনো ইয়ে নেই, জল নাই, ঘুম নাই, খাওয়া নাই, কষ্ট করে কাটতেছি আমরা। এইসব মানুষরা কোনো দিনও অভিজ্ঞতা নেই এই রকম ধ্বংসলীলার। বাড়ি, সে তার বাড়ি ছিল, সংসার ছিল, সব তো উড়িয়ে নিয়ে গেছে ওই মিনি টর্নেডো। এই যে ত্রাণ শিবির, এই ত্রাণ শিবির খুলেছিল রাজ্য, শতাধিক পরিবার সেখানে ছিল, কিন্তু সেই ত্রাণ শিবির এখন ফাঁকা। কারণ ভিটে মাটি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন ওখানকার মানুষ। তারা চলে গেছেন তাদের বাড়ির যে জায়গা, সেই বাড়ির জায়গাতেই ত্রিপল টাঙিয়ে থাকছেন। নিজের বাড়ির জায়গা, নিজের বাড়ির গন্ধ, নিজের গন্ধ, সংসারের গন্ধ সব রয়েছে এর মধ্যেই। কি বলছেন স্থানীয়রা দেখুন। আমরা তো বাড়িঘর ভাঙে গেছি, মানে বাড়িঘর করলে না ভালোই হয়। হ্যাঁ, পলিথিন পেয়েছি। আমরা তো সাহায্য চাই। বাড়িঘর দিলে একটু ভালো হয়, এখানে থাকতে হবে। যেটা বলছিলাম, এই রকম আতঙ্ক কোনোদিন হয়নি তাদের। কিছুক্ষণ আগে একজন বলছিলেন আতঙ্ক তো আছেই, রাতে ঘুম হচ্ছে না। ওই রকম ধ্বংসলীলা, ওই রকম তাণ্ডব কোনোদিনও দেখেননি। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এবার এদেরকে, এই যে ধ্বংসলীলার মধ্যে যারা পড়েছেন তাদের ছবিটা একবার দেখাবো, তাদের যাতে মনে আতঙ্ক দূর হয়। এই যে উড়ে আসছে এই রকম টর্নেডো, যারা ভিটে আঁকড়ে এখনো বাঁচার চেষ্টা করছেন কিন্তু আতঙ্ক রয়ে গেছে, তাদের জন্য মনোবিদের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ কাউন্সেলিং হবে, তাদের কাউন্সেলিং করিয়ে তাদের ভয় কাটানো, আতঙ্ক কাটানোর চেষ্টা করা হবে। কি বলছেন জলপাইগুড়ির সিএমওইচ দেখুন। যে সমস্ত পেশেন্ট আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে বা রুরাল হাসপাতালে ভর্তি আছে, সেগুলোর তো আছে, আমাদের যারা ক্লিনিক্যাল সাইকোলজি যারা আছে তারা ট্রমাটাকে করার জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছে আর কি। ট্রমা কাটিয়ে উঠবে বলে মনে হচ্ছে? অবশ্যই ট্রমা কাটিয়ে উঠবে। তো সাময়িক একটা হয়েছে, বিধ্বস্ত হয়ে গেছে সমস্ত কিছু। আর সেক্ষেত্রে তো সাধারণভাবে মানুষের একটা ভীতি থাকবেই, সেটা কাটিয়ে উঠবে। আর কুমারগ্রামের হলদিবাড়ি, সেই হলদিবাড়িতেও ঝড়ের তাণ্ডব শুধু নয়, বিরাট বিরাট শিলাবৃষ্টি। সেই শিলাবৃষ্টিতে গোটা ছাদ, টিনের ছাদে ফুটো একেবারে শেষ হয়ে গেছে ঘরবাড়ি। সেই ফুটো দেখুন কি অবস্থা, একেবারে গর্ত হয়ে গেছে ছাদে, বাড়ির ছাদগুলোতে গর্ত। বড় বড় শিলাবৃষ্টিও হয়েছে। সেই শিলাবৃষ্টি প্লাস ঝড়, পাকা বাড়িও নয়, কিছুটা সেই বাড়ি এখনো টিকে আছে, কিন্তু ছাদের অবস্থা খুবই খারাপ। সেই মিনি টর্নেডো হোক, শিলাবৃষ্টি হোক, তার ধ্বংসলীলার যে চিহ্ন, সেই চিহ্ন এখনো বহন করছে। এই দেখুন এ অবস্থা ছাদের। কি বলছেন সাধারণ মানুষ দেখুন। সেদিন হঠাৎ করে মানে 3:15 নাগাদ প্রচন্ড ঝড় বৃষ্টি আসে। তো বৃষ্টি পড়ে মানে ছোট ছোট পরিমাণে একটু পাথর পড়ে, তারপরে আবার পরিমাণে বেড়ে যায়, মানে 200 থেকে 250 গ্রামের মতো হবে। তারপরে প্রচন্ড একদম উঠান বাড়ি সাদা হয়ে যায়, তারপরে যে টিন সব গর্ত হয়ে যায়, প্রচুর হারে আর কি পাথর পড়েছিল। তার জন্য আমাদের আজকে এই অবস্থা। ঘরে আমাদের টিন ফুটো হয়ে গেছে। প্রশাসন কালকে এসে আমাদেরকে দেখে আর কি তিরপাল দিয়ে গেল। আপাতত বলে কি যে বৃষ্টি টিষ্টি আসলে একটু মাথা গোছানোর মতন টিনের উপরে তিরপালটা টাঙিয়ে নাও, এটাই বলেছিল। ক্ষতি মানে আমাদের 3টাই ঘর সারা গেছে, সবই গেছে, একদম ছিদ্র হয়ে গেছে, থাকার মতো ব্যবস্থা নেই। যেখানে বেড আছে একটু বাড়ছে,
তারপরে সবই ছিদ্র হয়ে 3 গেছে। ফুট হয়ে গেছে। হ্যাঁ 3 ফুটও হয়ে গেছে, এমনকি 3 ফুটও হয়ে নিচে পর্যন্ত এই যে পাথর আর কি হয়েছে, যেটাকে শিলাবৃষ্টি ওইটা ভিতরে ঢুকে গেছে। প্রশাসন এসেছিল, প্রশাসন আশ্বাস দিয়ে গেছে, কিন্তু আপাতত কি আশ্বাস দিচ্ছেন পঞ্চায়েত প্রধান দেখা যাক। আমাদের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যেটা পড়ে সেটা হচ্ছে উত্তর হলদিবাড়ি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। সেই ক্ষতিগ্রস্ত এলাকা আমি পুরাটা ঘুরে ঘুরে দেখেছি এবং দেখার পর যেটা বুঝতে পারলাম যে আমাদের উত্তর হলদিবাড়ি এমন কোনো বাড়ি বাকি নেই যে টিনের চাল ফুটো হয়নি। মোটামুটি শিলাবৃষ্টির কারণে এই ফুটোগুলো হয়েছে এবং যেদিন শিলাবৃষ্টি হয়েছিল 3টা সাড়ে 3টা নাগাদ শিলাবৃষ্টি হয়েছে। সন্ধ্যার সময় আমি ওনাদেরকে একটা ডিটেনশন ক্যাম্পে রাখার ব্যবস্থা করি। এখন পর্যন্ত আমার কাছে যা তালিকা এসে পৌঁছেছে এই তালিকায় মোটামুটি 1000+ হবে আমাদের কাছে এখন পর্যন্ত যা তালিকা এসেছে, এবং কিছু তালিকা এখনো পর্যন্ত আসেনি কারণ আমাদের টিম ওয়ার্ক এখনো কাজ করছে ফিল্ডে। সেই তালিকাগুলো যদি আসে পূর্ণাঙ্গভাবে হতে পারে মোট 1500 থেকে 2000-এর মতো হতে পারে এইরকম ক্ষতিগ্রস্ত পরিবার আছে। এই মুহূর্তের বড় খবর, ডিসি সাউথ ওয়েস্টকে বদলি করলো কমিশন। ডিসি সাউথ ওয়েস্ট সৌম্য রায়কে বদলি করলো কমিশন। ইনি হলেন লাভলি মৈত্র, তৃণমূল বিধায়ক। তার স্বামী লাভলি মৈত্র, যিনি তৃণমূলের বিধায়ক, তার স্বামী সৌম্য রায়, তাকে বদলি করলো কমিশন। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, এটা কি শুধুমাত্র সম্পর্ক নাকি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিল বিরোধীরা? দেখো, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এর আগেও যে সমস্ত অফিসারদের সাধারণভাবে দেখা যায় যে নির্বাচনের সময় যে সমস্ত অফিসারদের একবার নির্বাচন কমিশন সরিয়ে দিয়ে থাকে তাদেরকে পরবর্তী নির্বাচনেও কাজে ব্যবহার করা হয় না, এবং এর আগেও এরকম ইনস্ট্যান্সেস আছে যেখানে সৌম্য রায়কে তার পদ থেকে যেখানে নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না বা নির্বাচনের প্রয়োজন নেই সেই রকম পদে বদলি করার কথা নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, এবং এবারও কিন্তু সেই নির্দেশ দিতে দেখা গেল নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি এর পেছনে যার প্রভাবের একটা জায়গাও রয়েছে, যেহেতু তিনি তিনি শাসক দলের বিধায়কের স্বামী, সেই বিষয়টিও কিন্তু কোথাও একটা গিয়ে কাজ করেছে বলে নির্বাচন কমিশন সূত্রে আমরা এর আগে বিধানসভার ভোটের সময় তো তাকে বদলি সরিয়ে দেওয়া হয়েছিল। একেবারে বিধানসভা ভোটের সময়ও সৌম্য রায়কে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই ইনস্ট্যান্সের কথাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে সরকারিভাবে বলা হচ্ছে। সাধারণভাবে দেখা যায় যে আধিকারিককে একবার জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো একটি নির্বাচনের সময় সরানো হয়েছে তাদেরকে সচরাচর পরবর্তী নির্বাচনে কোনো দায়িত্ব দেওয়া হয় না, এবং সেই কথাই কিন্তু এবার জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সরকারিভাবে জানানো হচ্ছে। যদিও কমিশন সূত্র বলছেন যে তার সেই প্রভাবশালী তথ্য থাকার জন্যই কিন্তু তার যেহেতু বিধায়ক সেই কথা মাথায় রেখেই কিন্তু তাকে নির্বাচনের কাজ থেকে অন্যত্র বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। অর্থাৎ সৌম্য রায়কে, ধন্যবাদ, সৌম্য রায়কে কোনোভাবেই ভোটের কাজে ব্যবহার করা যাবে না, তার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক থাকবে না। বিধানসভা ভোটের আগেও তাকে সৌম্য রায়কে সরিয়ে দেওয়া হয়েছিল, এবার ভোটের আগে ফের বদলি, অর্থাৎ লোকসভা ভোটের সময়ও তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো, মানে ভোটের কাজে যাতে তিনি কোনো রকমভাবে যুক্ত না থাকেন। এবার দেখাবো রাজ্যের সব বুথেই 80,000-এর ওপর বুথে ওয়েবকাস্টিং। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, বাংলায় অবাধ সুষ্ঠু ভোটে নজর ইসির, আর সেই কারণেই এই ওয়েবকাস্টিং এর সিদ্ধান্ত। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, প্রথমে খবরটা জানতে চাইবো। দেখো অয়ন, রাজ্যের যে 80,530টি বুথ রয়েছে অর্থাৎ সমস্ত বুথে এবার ওয়েবকাস্টিং এর সিদ্ধান্ত নিল মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। অর্থাৎ রাজ্যের যে সমস্ত লোকসভা নির্বাচনের বুথ রয়েছে সমস্ত বুথে ওয়েবকাস্টিং বা ভিডিও যেটা হয় যে সিসিটিভি লাগানো থাকে, সমস্ত বুথে সিসিটিভি লাগানো হবে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ ছিল যে ন্যূনতম 50% বুথে সিসিটিভি মনিটরিং বা ওয়েবকাস্টিং করতে হবে, কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় রাজ্যে তারা মনে করেছেন যে সমস্ত বুথে, রাজ্যের সমস্ত বুথে 100% ওয়েবকাস্টিং হওয়া প্রয়োজন, এবং সেই প্রসেসে কিন্তু তারা এগোচ্ছেন। এবং এক্ষেত্রে জানিয়ে রাখতে চাইবো এই প্রথম কিন্তু কোনো লোকসভা নির্বাচনে 100% ওয়েবকাস্টিং হচ্ছে রাজ্যে। এর আগে আমরা দেখেছিলাম
বাই ইলেকশনের সময় কিছু জায়গায় 100% ওয়েবকাস্টিং হয়েছিল, কিন্তু সম্পূর্ণ লোকসভা নির্বাচনে একটি রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে, যেখানে সমস্ত লোকসভা কেন্দ্রে 100% ওয়েবকাস্টিং কিন্তু এই প্রথম বলে আমরা জানতে পারছি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে। তার মানে গোটাটাই একেবারে নজরদারি চলবে এই কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে বসে। একেবারেই মুখ্য নির্বাচনী আধিকারিকই শুধু নয়, এই রাজ্যের কোন প্রান্তের কোন বুথে কি ভোট দেওয়া হচ্ছে সেই লাইভ টেলিকাস্ট কিন্তু লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকেরাও, তাদেরকেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। এবং এই যে ওয়েবকাস্টিং এর যেটা সুবিধা সেখানে হচ্ছে যে যদি ওয়েবকাস্টিং এ যদি লাইভ টেলিকাস্ট নাও করা যায় তাহলে সেক্ষেত্রেও রেকর্ড করা সম্ভব হবে, অর্থাৎ সেই সমস্ত রেকর্ডিং, অর্থাৎ কোন বুথে কি হলো তার যাবতীয় রেকর্ডিং কিন্তু নির্বাচন কমিশনের হাতে থাকবে। এবং পশ্চিমবঙ্গের সমস্ত বুথ অর্থাৎ 80,530 এই অক্সিলারি বুথ নিয়ে যে টোটাল বুথ সংখ্যা রয়েছে সমস্ত বুথের ওপরে কিন্তু নজরদারি থাকবে, এবং সেটা একেবারে দিল্লি থেকেও কিন্তু সেই নজরদারি চালানো যাবে এবার। ওকে, আরো একটি গুরুত্বপূর্ণ খবরে চলে যাব, তা হলো আপের বেশ কয়েকজন সাংসদ, মুখ্যমন্ত্রী তারা জেলে। তার মধ্যে এই লোকসভা ভোট আপ কি করবে এই নিয়ে যখন জোর জল্পনা, আপ সাংসদ স্বাভাবিকভাবেই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পরে যেরকম ভাবে আপের ওপর একটা চাপ এসে পৌঁছাচ্ছিল এবং পড়ছিল, এবং যেভাবে আপ লড়াই করার চেষ্টা করছিল, সেখানে দাঁড়িয়ে সঞ্জয় সিং তাদের রাজ্যসভার সাংসদ, তিনি অক্টোবরের 4 তারিখে যাকে এই আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, সঞ্জয় সিং এর জামিন পাওয়াটা অবশ্যই বাড়তি অক্সিজেন যোগাবে আপকে। এবং আপের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই সেই বিষয়ের বক্তব্য জানা যাচ্ছে যে তারা বলছেন যে তাদের যে আন্দোলন তার ফলেই কিন্তু আজকে জামিন পেলেন। আজকে সুপ্রিম কোর্টে জামিনের বিরোধিতা করেনি তারা, ইডির তরফ থেকে কোনো জামিনের বিরোধিতা করা হয়নি, তারা যখন জামিনের যে আবেদন করা হয়েছিল সেই আবেদনের বিরোধিতা করেনি ইডি, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সুপ্রিম কোর্ট আজকে সঞ্জয় সিং এর জামিন দেবার সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ। এই মুহূর্তে দেখছেন একেবারে রাস্তার ওপর দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল, গাড়ি দূরে দাঁড়িয়ে আছে কিন্তু তার নট নরণচরণ। চালসা থেকে লাটাগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কের ঘটনা। আর যা হয়, পর্যটক বা স্থানীয় মানুষ তারা হাতি দেখে ছবি তুলতে শুরু করলেন। ধীরে 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 গজরাজ এগোচ্ছেন। গাড়ি দাঁড়িয়ে আছে তো কি হয়েছে, তার জায়গা, তার প্রভাব প্রতিপত্তি বিরাট প্রভাবশালী। যতক্ষণ না বনে ফিরে যাবেন তিনি, ততক্ষণ কেউ নড়তে পারবে না তার জায়গা থেকে। ক্ষমতাই নেই, এতটাই প্রভাবশালী। বিরাট বড় দাঁতাল। হাতি ধীরে ধীরে তিনি ফিরে গেলেন জঙ্গলে। তারপর আবার যানবাহন চলাচল স্বাভাবিক হলো। কেউ দায়ী করতে পারবে না তাকে, না বিজেপি, না তৃণমূল, না সিপিআইএম। তিনি তার মতনই চলবেন।